এইটের ইতিহাসে আমরা এখন আলোচনা করব 1857 বিদ্রোহ সম্পর্কে। এর আগে আমরা বিভিন্ন উপজাতি, কৃষক বা আঞ্চলিক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছি। এই উপজাতি কৃষক বিদ্রোহগুলো পরপর হচ্ছিল, তাদের নির্দিষ্ট কারণ ছিল, কিন্তু তারপর 1857 খ্রিস্টাব্দে প্রায় সমগ্র ভারত জুড়ে এক বিদ্রোহ, সমগ্র ভারত নয়, উত্তর ভারত জুড়ে এক বিদ্রোহ দেখা দিল। এই বিদ্রোহের নাম 1857 বিদ্রোহ। বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল সিপাহীদের দ্বারা। 1857 খ্রিস্টাব্দের মার্চ মাসে ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে তিনি প্রথম বিদ্রোহ শুরু করেছিলেন, কিন্তু সেই বিদ্রোহ আশেপাশের কোনো সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়েনি। তার 3 মাস পরে 1857 খ্রিস্টাব্দের মে মাসে মিরাট সেনা ছাউনিতে, উত্তরপ্রদেশের মিরাটের সেনা ছাউনিতে আবার একটা বিদ্রোহ দেখা দিয়েছিল। এই বিদ্রোহ কিন্তু সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল। তাহলে এই যে 1857 বিদ্রোহটা হয়েছিল, এই বিদ্রোহের সূচনাটা হয়েছিল সিপাহীদের দ্বারা। ঠিক কী কারণে সিপাহীরা 1857 খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে জানতে হবে সিপাহী কারা। ইংরেজরা ভারতবর্ষে এসেছিল তাদের সেনাবাহিনী নিয়ে এসে বাংলা, বিহার, উড়িষ্যা জয় করলো, অযোধ্যা জয় করলো। এরপর তারা সারা ভারত জুড়ে আস্তে আস্তে তাদের প্রাধান্য বিস্তার করতে শুরু করলো। বিভিন্ন অঞ্চল জয় করার জন্য তাদের প্রচুর সেনাবাহিনীর দরকার হলো। সেই সেনা কিন্তু তারা তাদের দেশ থেকে আনলো না, ভারতীয়দের মধ্য থেকেই তারা সেনা নিযুক্ত করল। এই যে ভারতীয় সেনাদের নিয়ে যে বাহিনী গঠিত হলো তাদেরকে বলা হলো ভারতীয় সিপাহী। এই সিপাহীদের প্রতি এমন কিছু ব্যবহার তারা করেছিল যার জন্য 1857 খ্রিস্টাব্দে এই সিপাহীরা একটা বিদ্রোহ করতে বাধ্য হলো। আমরা দেখব সিপাহীরা ঠিক কী কারণে বিদ্রোহ করেছিল। সিপাহীদের বিদ্রোহের প্রথম কারণ ছিল বেতন কম দেওয়া। একজন শ্বেতাঙ্গ বা ইউরোপিয়ান সেনাকে বা সিপাহীকে তার দায়িত্ব পালন করার জন্য যে পরিমাণ বেতন বা অর্থ দেওয়া হতো, একজন ভারতীয় সেনার অর্থের পরিমাণ ছিল অত্যন্ত কম। এই যে বৈষম্য, একজনের বেশি মাইনে একজনের কম মাইনে একই কাজ করিয়ে, এই বেতন বৈষম্য ভারতীয়দের অত্যন্ত ক্ষুব্ধ করেছিল। দ্বিতীয়ত, অন্যান্য সুযোগ না পাওয়া। এছাড়া ইংরেজরা আরও নানা রকম অন্যান্য সুযোগ পেত। তাদেরকে অতিরিক্ত অর্থ দেওয়া হতো যুদ্ধের সময়, তাদের ভালো ভালো খাবার দাবার দেওয়া হতো, তাদের পদোন্নতির সুযোগ থাকতো। খুব তাড়াতাড়ি তারা সাধারণ সৈনিক থেকে আস্তে আস্তে তারা কমান্ডার অথবা তারা জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল ইত্যাদি পদে উঠে যেতে পারত। কিন্তু ভারতীয় সৈন্যরা সিপাহী হিসাবে ঢুকে সেই সৈন্য হিসাবেই রয়ে যেত, তাদের কোনো পদোন্নতি হতো না, কারণ তারা হচ্ছে ভারতীয়। এর সঙ্গে ছিল জাতি বিদ্বেষ। এই ভারতীয় সিপাহীদের ওপর ইংরেজরা নানাভাবে জাতি বিদ্বেষ পোষণ করত। তাদের জাত তুলে, তাদের ধর্ম তুলে নানাভাবে ইংরেজ সিপাহীরা এবং ইংরেজদের যে অফিসাররা আছে তারা নানাভাবে অপমান করত ভারতীয় সিপাহীদের। দীর্ঘদিন ধরে এইভাবে অপমান সহ্য করতে 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 ভারতীয় সিপাহীরা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হয়ে পড়েছিল। এবার হচ্ছে সিপাহীদের বাইরে পাঠানো। সিপাহীরা যে অঞ্চলে, প্রথমে বলা হয়েছিল যেখানে যে অঞ্চলে তোমরা নিযুক্ত হবে সেই অঞ্চলেই করবে। তোমরা যদি বেঙ্গল রেজিমেন্টে নিযুক্ত হও তোমরা বাংলাতেই যুদ্ধ করবে, তোমরা যদি জাট রেজিমেন্টে যুক্ত হও তোমরা পাঞ্জাবেই যুদ্ধ করবে। কিন্তু দেখা গেল তাদের যুদ্ধ করার জন্য দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হলো, এমনকি দেশের বাইরে পাঠানোরও ব্যবস্থা করা হলো। এটা কিন্তু সিপাহীদের মধ্যে অত্যন্ত একটা ক্ষোভের সৃষ্টি করল। অতিরিক্ত ভাতা না দেওয়া, অন্য জায়গায় যুদ্ধ করার জন্য ইংরেজ সিপাহীদের অতিরিক্ত অর্থ দেওয়া হতো। ভারতীয় সিপাহীদের কিন্তু সেই অতিরিক্ত অর্থ বা ভাতা দেওয়া হলো না।
এই নিয়ে এই সব কারণে কম বেতন, অন্যান্য সুযোগ সুবিধার অভাব, জাতিবিদ্বেষ, বাইরে যুদ্ধ করতে পাঠানো, অতিরিক্ত ভাতা না দেওয়া, এই সব নিয়ে তাদের মনে যথেষ্ট ক্ষোভ ছিল। এই অবস্থায় এনফিল্ড রাইফেলের ব্যবহার পরিস্থিতিকে চরম আকারে নিয়ে গেল। সেই সময় এই ভারতের সেনাদের ইংরেজরা এক ধরনের রাইফেল দিল যার নাম এনফিল্ড রাইফেল। সেই রাইফেলের যে কার্তুজ বা যে গুলিটা আছে সেটা একটা প্যাকেটের মধ্যে প্যাক করা থাকতো, দাঁত দিয়ে কেটে সেই প্যাকটা খুলে গুলিটা ভরতে হতো বন্দুকে। সেই প্যাকের মধ্যে যাতে কোনো হাওয়া না ঢোকে তাই প্যাকের মুখটা গরু বা শুয়োরের চর্বি দিয়ে সিল করা থাকতো। এবার যখন দাঁতকে কাটা হতো তখন তাদের দাঁতে সেই গরু বা শুয়োরের চর্বি লেগে যেত। এবার কোন রাইফেলের টোটায় কিসের চর্বি আছে, কোনটায় গরুর কোনটায় শুয়োরের চর্বি, সে তো আর আলাদা করে জানা যাচ্ছে না। হিন্দু সিপাহীরা তারা গরুর মাংস খেত না, মুসলিমরা শূকরের মাংস খেত না। তাদের যদি দাঁত দিয়ে ওই চর্বি লাগানো টোটা কাটতে হয় তাদের ধর্ম চলে যাবে, তাই তারা সেই রাইফেল ব্যবহার করতে রাজি হবে না। কিন্তু এত বিশাল পরিমাণ রাইফেল কেনা হয়ে গেছে, সেগুলো দেওয়া হয়ে গেছে, ইংরেজরা জোর করে বাধ্য করলো সেই রাইফেল ব্যবহার করতে। আর এই রাইফেল ব্যবহার করা নিয়েই ভারতীয় সিপাহীরা ক্ষোভে ফেটে পড়লো, বিদ্রোহ শুরু হয়ে গেল সিপাহী বিদ্রোহ। তাহলে এইগুলো হলো সিপাহীদের বিদ্রোহের কারণ। এই বিদ্রোহে বাংলার শিক্ষিত মানুষেরা কীরকম মনোভাব পোষণ করেছিল? বাংলার শিক্ষিত সম্প্রদায় বিদ্রোহকে সমর্থন করেনি, তারা বিরোধিতা করেছিল। কারণ তারা মনে করেছিল ইংরেজরা ভারতে উন্নত শিক্ষা দিচ্ছে, আধুনিক পাশ্চাত্য শিক্ষা ইংরেজদের মাধ্যমে এসছে, উন্নত শাসন ব্যবস্থা ইংরেজদের মাধ্যমে এসছে। এই ইংরেজ শাসন ভারতের পক্ষে মঙ্গলজনক। ইংরেজরা যতই শোষণ করুক তার ভালোটা আগে ভারতকে নিতে হবে, নয়তো ভারত উন্নতি করতে পারবে না। তাই তারা ইংরেজ শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহকে সমর্থন করলো না। তাছাড়া তারা ভেবেছিল যে ইংরেজরা চলে গেলে আবার মুঘল শাসন ফিরে আসবে, কারণ সিপাহীরা তাদের নেতা হিসাবে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফরকে নিযুক্ত করেছিলেন। তাহলে আবার মুঘল শাসন ফিরে আসবে, এটা বাঙালিরা কোনোভাবেই চায়নি, শিক্ষিত বাঙালিরা। তাই বাঙালিরা এই সিপাহী বিদ্রোহ থেকে দূরে ছিলেন। অপরদিকে এই বিদ্রোহে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তারা হলেন নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মুঘল সম্রাট বাহাদুর শাহের মতো রাজা বা জমিদাররা। তারা কেন যোগদান করেছিলেন? তারা যোগদান করেছিলেন ইংরেজদের বর্ধিত রাজস্বের ফলে তাদের প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছিল। এছাড়া সত্ত্ববিলোপ নীতির ফলে অনেক রাজাই তাদের রাজত্ব হারিয়ে ফেলেছিল। সেই রাজত্ব পুনরুদ্ধার করার জন্য, নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্য, ইংরেজদের কবল থেকে মুক্তি পাবার জন্য বিভিন্ন অভিজাতরা এবং জমিদার বা রাজারা এই বিদ্রোহকে সমর্থন করেছিলেন। আর করেছিলেন কৃষকরা। কৃষকদের চিরস্থায়ী বন্দোবস্ত, অন্যান্য রাজস্ব ব্যবস্থার ফলে কৃষকদের প্রচুর পরিমাণে করের বোঝা চেপে গিয়েছিল। তাদের জমির ওপর তারা অধিকার হারিয়েছিল। সেই জমির ওপর অধিকার ফেরাতে এবং রাজস্ব থেকে মুক্তি পাওয়ার জন্য কৃষকরা এই বিদ্রোহে যোগদান করে। তা সত্ত্বেও এই সিপাহীরা, এই জমিদাররা, এই কৃষকরা, সাধারণ মানুষ সবাই করাতেও যোগ দেওয়া সত্ত্বেও এই বিদ্রোহ কিন্তু ব্যর্থ হয়ে যায়। কেন ব্যর্থ হয় তার কারণগুলো দেখে নিই। এক নম্বর, নেতার অভাব। বিদ্রোহীদের পরিচালনা করার মতো সারা ভারত জুড়ে ভালো নেতা ছিলেন না যারা যুদ্ধ পরিচালনা করতে পারেন, বা নেতাদের মধ্যে কোনো ঐক্যও ছিল না। এইটা তাদের একটা দুর্বলতার কারণ ছিল। দ্বিতীয়ত হচ্ছে আধুনিক অস্ত্রের অভাব। ইংরেজদের মধ্যে যে আধুনিক অস্ত্রশস্ত্র, গুলি, গোলা, বন্দুক ছিল, ভারতীয়দের সেই পরিমাণ বন্দুকগুলি ছিল না। এই আধুনিক অস্ত্রের অভাব তাদের অনেকটা দুর্বল করে দিয়েছিল। এবার হচ্ছে সারা ভারত বিদ্রোহে যোগ না দেওয়া। ভারতের প্রচুর মানুষ বিদ্রোহে যোগ দেয়নি। সারা দক্ষিণ ভারত তারা এই বিদ্রোহ থেকে একদম চোখ বুজেছিল, কোনো রকমভাবে বিদ্রোহে যোগদান করেনি। বাংলার যে শিক্ষিত সম্প্রদায় তারাও বিদ্রোহে যোগদান করেনি। ফলে এই বিশাল সংখ্যক মানুষ বিদ্রোহে যোগদান না করায় বিদ্রোহীরা অনেকাংশেই দুর্বল হয়ে গিয়েছিল। এরপর দেখছি শিখ, গুর্খা, জাট প্রভৃতি সিপাহীরা তারা এই বিদ্রোহী সিপাহীদের সঙ্গে যোগ না দিয়ে বিদ্রোহ দমন করার জন্য ইংরেজদের সাহায্য করেছিল। ফলে তাদের সাহায্য নিয়ে এই বিদ্রোহ খুব সহজেই দমন করা গিয়েছিল। এবার দেখে নিই এই বিদ্রোহের ফলাফল কী ছিল। এই বিদ্রোহের প্রধান নেতা যিনি ছিলেন বাহাদুর শাহ, তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হলো। আর ভারতে এতদিন যারা শাসন করছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হলো। তার পরিবর্তে ভারত শাসনের ভার সরাসরি নিয়ে নিলেন
ইংরেজ সরকার বা ইংল্যান্ডের রানী। মহারানী ভিক্টোরিয়া হয়ে গেলেন ভারতের শাসক। 1858 খ্রিস্টাব্দে এক আইন বলে তার শাসন প্রবর্তিত হলো ভারতে। লর্ড ক্যানিং, তার আগে পদবি ছিল গভর্নর জেনারেল, তার পরিবর্তে তিনি ভাইসরয় হিসাবে বা রাজপ্রতিনিধি বা রানীর প্রতিনিধি হিসাবে ভারত শাসন করতে শুরু করলেন। এইভাবে দেখা যাচ্ছে যে সিপাহী বিদ্রোহ ভারতের সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। এটা তোরা খুব ভালো করে পড়বি 1857 বিদ্রোহের কথা। আমরা এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। এরপর আমরা দেখে নেব অনুশীলনীগুলো পরের দিন।